কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে ব্যাঙ্গালোরের একটি মারাত্মক হন্টেড হোস্টেলের ঘটনা আপনারা শুনতে চলেছেন। আজকে আমার সাথে কলে ছিলেন সোফিয়া বাসু রয়। আজকের ঘটনাটা শেষ অবধি শুনলে বুঝতে পারবেন ভয়ের শীতল হিমেল স্রোত কিভাবে একটা মানুষকে নাড়া দিতে পারে। ঘটনাটা একটা লাভ ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে, কিন্তু যতটা আপনি শুনতে থাকবেন আজকের এই ঘটনাটা ততই আপনার পারসেপশন চেঞ্জ হতে থাকবে। কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, কৌস্তভের আড্ডাতে পূর্ণিমাদির সাথে মারাত্মক একটা হরর পডকাস্ট এসেছে, ফেস টু ফেস হরর পডকাস্ট। সেটা যদি দেখে না থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই দেখে জানাবেন আপনার কেমন লাগলো। আপাতত আজকের এই এপিসোডটা, আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা এনজয় করুন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের হরর ডোজে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং, সঙ্গে আছি আমি কৌস্তভ। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো সোফিয়া দি, কেমন আছেন? ভালো আছি ভাই কৌস্তভ, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি দিদি। আচ্ছা, আপনার সাথে বেশ কিছুদিন আগে আমার কথা হয়েছিল। সেই সময় আপনি আমাকে একটা ঘটনা জানিয়েছিলেন। সেটা সম্পূর্ণটা তখনও হয়তো পরিণতি পাইনি বা সম্পূর্ণটা তখন আপনার থেকে জানা হয়নি, কিন্তু ঘটনাটা এতটাই মর্মান্তিক, এতটাই ভয়ঙ্কর, আমার মনে হলো যে কিউরিও ফাইটের যে অডিয়েন্স আছে তাদের সামনে এই পার্টিকুলার যে ঘটনাটা রয়েছে সেটা আসা উচিত। আমি যদি খুব ভুল না করি, এটা একটা লাভ ট্রায়াঙ্গেল, মানে ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে ঘটনাটা, তাই না? একদম একদম। ইভেন আপনি যেটা বললেন যে এখানে আপনি কিছু মিথ আছে, কিছু প্যারানর্মাল ব্যাপার আছে যেগুলো নিয়ে আমাদের মিথ রয়েছে, সেটা এই ঘটনাটার মাধ্যমে নাকি ভেঙে যাবে। একদম। কি হয়েছিল সোফিয়া দি, আপনি একটু আমাদের সাথে ডিটেলসে শেয়ার করুন না, কি হয়েছিল? শুরু থেকে শুরু করুন। তাহলে আমি শুরু থেকে বলি, এবং পাশাপাশি আমি দর্শকদেরকে এটাও বলতে চাইবো যে আমি আজ অব্দি যত হরর স্টোরি আমি পড়েছি কোনো বই থেকে বা কিছু থেকে, এবং আমার লাইফেও আমি বিভিন্ন জায়গায় যে স্টোরি টেলিং করেছি, আমি আতঙ্কিত হয়ে গেছি এই ঘটনাটি শুনে। ঘটনাটির সূত্রপাত হয় আর কি 2017 সালে। আর মূল ঘটনাটা যেটা শুনলে পর আমাদের মধ্যে মানে একটা সাংঘাতিক ফিলিংস তৈরি হয়, প্যারানর্মাল যে ব্যাপারটা, সেটা ঘটেছে 2022 সালে। সূত্রপাত 2017, তাই তো? 2017-তে। আচ্ছা। আর ঘটনাটি ঘটেছে হচ্ছে 2022-এ। আচ্ছা, এই প্রসঙ্গে কৌস্তভ, আমি যে সমস্ত দর্শকরা কিউরিও ফাইট চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছে বা তাদের পেরেন্টসদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলে নিতে চাই ভাই আগে। বলুন। সেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদের অনেক সময় যারা পড়াশোনা করছে তাদেরকে আমরা বাইরে পড়তে পাঠাচ্ছি। হ্যাঁ, তা সেক্ষেত্রে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিদেশে গিয়েও পর্যন্ত তারা বিভিন্ন স্কুল কলেজে তারা ভর্তি হচ্ছে, পড়াশোনা করছে। এবারে সেই সময় অনেক সময় দেখা যায় যে কলেজ থেকে কোনো ইনস্ট্রাকশন দেয়া আছে যে এটা একটা রুলস এর মধ্যে, যেটা মানতেই হবে। তা এই রকম যখন কোনো কিছু দেওয়া থাকে, আজকাল যারা একদম নিউ জেনারেশন ছেলেমেয়েরা যারা রয়েছে, তারা অনেক সময় ব্যাপারটা লাইটলি নেয়। আচ্ছা। কারণ এখন আমরা যারা একটু
আগের প্রজন্ম, আমরা মনে করি যে আমাদের সত্যি এইগুলো করার বা এগুলো ভাবার কিন্তু সাহসটা ছিল না, যেটা আজকাল নতুন প্রজন্ম ভাবতে পারছে। এবং ভাবতে পারছে সেটা কিন্তু শুধু খারাপ দিকেই যে তার এফেক্টটা পড়ছে তা নয়, তারা অনেক ভালো ভালো কাজ করছে যেটা আমাদের সময় কিন্তু আমরা করে উঠতে পারিনি। ওকে ওকে। তা সে এবার ব্যাপার হচ্ছে যে তারা যেমন ভালো ভালো কাজ করছে বা ব্যাপারগুলোকে লাইটলি নিচ্ছে, তাদের কিন্তু পায়ে পায়ে বিপদও ঘুরছে, এটাও আমরা বলতে পারি। আর ওই যে তুমি কথাটা বললে যে আমি যেটা তোমার আগের দিন বলছিলাম যে অনেকের অনেক কনসেপ্ট ভেঙে যাবে, অনেক ধারণাই ভুল প্রমাণিত হবে আমরা যখন কোনো অতি প্রাকৃতিক কোনো বিষয় বা প্যারানর্মাল বিষয়ে যখন আমরা শুনি বা আমরা যতটুকু জেনেছি, যে তাদের তখন মনে হবে, দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই মনে হবে যে এরকম ঘটনাও কি ঘটতে পারে। সেই ঘটনাটার দিকে আমি একটু পরে আসছি কৌস্তব, একটু পরে আসছি। তো যেটা আমি তোমাকে বলছিলাম, ঘটনাটি সূত্রপাত হয় 2017। ওটা শুধু যে একটা ব্যাঙ্গালোরে, আচ্ছা প্রথমে বলে রাখি তার আগে যে এই ঘটনাটি কিন্তু আমাকে যে জানিয়েছে সে আমার আপন মাসতুতো বোন, যার নাম হচ্ছে সুস্মিতা সরকার, সে থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে। আচ্ছা আচ্ছা। এবং কলেজটিও ব্যাঙ্গালোরে অবস্থিত। এবারে এই মানে দেখো, সেটা তো একটা শিক্ষাঙ্গন বা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেহেতু সেই কলেজটির নাম আমি এখানে উল্লেখ করছি না, আমি শুধু ঘটনাটার উল্লেখ করতে চাইছি। এই কলেজটি ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং কলেজই শুধু নয়, ওর ভেতরে ইঞ্জিনিয়ারিং কলেজ যেমন রয়েছে তেমনি ডেন্টাল মেডিকেল কলেজ রয়েছে, ফার্মাসি রয়েছে, তারপরে ফিজিওথেরাপির বিভিন্ন কলেজগুলো রয়েছে। পুরোটাই কিন্তু একটা বিরাট বড় ক্যাম্পাসের মধ্যে রয়েছে। ওকে ওকে ওকে। সঙ্গে ডেন্টাল হসপিটালও রয়েছে। এবারে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ছেলে মেয়ে কিন্তু এখানে পড়তে আসে, কারণ যে বিষয় যেখানে বিখ্যাত বা ফেমাস, আমরা চেষ্টা করি আমাদের সন্তানকে সেই জায়গায় পাঠাতে। তো সেই কারণে ওই বিভিন্ন কলকাতা থেকে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন থেকে জায়গা থেকে ছেলেমেয়েরা পড়তে যায়। এবারে এখানে প্রচুর ছেলে মেয়ে যেমন আসে, কলেজ ক্যাম্পাস থেকে কিছুটা দূরে কিন্তু কলেজ হস্টেলটা রয়েছে। সেখানে রয়েছে বয়েজ হোস্টেলও আলাদাভাবে রয়েছে, গার্লস হোস্টেলও রয়েছে। এবারে আজকে যে ঘটনাটি আমি উল্লেখ করছি, ঘটনাটি বয়েজ হোস্টেলের একটি ঘটনা। আর ওই কলেজের খুব কাছাকাছি আমার ওই মাসতুতো যে বোন, তার রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা। এবার ওখানে রেস্টুরেন্টে রয়েছে যেহেতু, ওখানে কলেজ স্টুডেন্টরা প্রচুর পরিমাণে ছেলে মেয়েরা তারা আসতো, আড্ডা মারতো, এই সমস্ত ব্যাপারগুলো হতো। যেমন আমরা দেখি অনেকটা কলকাতার কফি হাউসের তুলনা দিতে পারি, যে অনেক সময় অনেক স্টুডেন্টরা গিয়ে সেখানে বসছে, আড্ডা মারছে, গল্প হচ্ছে, সেরকম ব্যাপারটা ছিল। তো যখন ওখানে ওরা আসতো, আড্ডা মারতো, আর আমার এই বোনের একটা মানে চরিত্রের একটা বিশেষ দিক রয়েছে, সে তার সমবয়সী যারা মানুষজনেরা রয়েছে বা তার থেকে বয়সে বড় যারা রয়েছে তাদের সাথে যত না মিশতে পারে, এই বাচ্চা ছেলে মেয়েদের সাথে মিশতে তার প্রচন্ড ভালো লাগতো, সে খুব কমফোর্টেবল বোধ করতো। আর ছোটরাও কিন্তু, আমি নিজেও লক্ষ্য করেছি অনেকবার, ওখানে গিয়েও দেখেছি যে ছোটরাও কিন্তু ওকে দিদি দিদি করে ওর সাথে খুব ভালোভাবে মিশতো। তো কি হয়, 2017-এ যে সময়টার কথা বললাম, 2017-এ সূত্রপাত যখন হয় আর কি, নার্সিং ব্যাচ আসে, কিন্তু এরা কিন্তু সবাই মেয়ে নয়, এরা সবাই ছেলে ছিল। আচ্ছা আচ্ছা। এদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, মানে ওই সুস্মিতার, মানে ওরা দিদি দিদি করতো, আসতো যেত, এরকম ব্যাপার। আর সব থেকে বড় কথা, অনেক সময় ওরা আবদার করতো, ওরা বলতো যে দিদি আমরা যদি একটুখানি হস্টেলে বসে অর্ডার করে দিই, তুমি তোমার ছেলেদেরকে দিয়ে একটু হস্টেলে খাবারটা পাঠিয়ে দেবে। আর সুস্মিতা আমাকে যেটা বলেছে যে দেখো, ওরা তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওদের নাও বলতে পারতাম না, ঠিক আছে যা তোরা, আমি পাঠিয়ে দেবো। তা
কোনো অসুবিধা নেই, এই কারণেই কিন্তু ওরা আরো বেশি ভালোবাসতো এবং ওকে যেন মনে হয় নিজের কেউ ঘনিষ্ঠজন। এইভাবে বাড়ির কথা, কারণ তারা তো বাড়ি ঘর ছেড়ে এত দূরে পড়ে আছে, বাড়ির কথা, মা বাবার কথা, আত্মীয় স্বজনের কথা শেয়ার করতো। তা ওরও সেটা ভালো লাগতো যে ও যেহেতু মানে ওয়েস্ট বেঙ্গলের, বাঙালি বাঙালিকে পেলে যে ব্যাপারটা, যে ফিলিংসটা তৈরি হয়, সেটা ওরও হতো, ভাল লাগতো। তা এইভাবে চলতে থাকে। আর বিশেষ করে যে ওই রেস্টুরেন্টে যে সমস্ত ছেলেরা কাজ করতো, এই খাবার সার্ভ করতো বা এই সমস্ত করতো, তাদের সাথে আবার এদের ছিল কিন্তু পুরো সমবয়স্ক এরা ছিল। ফলে এদের সাথেও খুব বন্ডিংটা ভালো হয়ে গিয়েছিল। এদেরকে ফোন করেও মাঝে মধ্যে অর্ডার দিয়ে দিত, এরা আবার ওকে বলে খাবারটা নিয়ে চলে যেত, মানে ওদেরকে পৌঁছাতে যেত, এরকম ভাবে চলতো। মানে রেস্টুরেন্টের যত স্টাফ ছিল, তাই তো? রেস্টুরেন্টের যত স্টাফ ছিল। এবার হয় কি, জুন মাস থেকে ওদের সেশন শুরু হয়। আচ্ছা। জুন মাস থেকে যখন সেশন শুরু হয়, তখন একটা গ্রুপের সাথে ওর ভীষণ ভালো, মানে সুস্মিতা, রিলেশন তৈরি হয়ে যায়। সেই গ্রুপটাতে এই ধরো অ্যারাউন্ড 18 থেকে 16-17 জন মতো স্টুডেন্ট ছিল, মানে ছেলেরা ছিল। এটা ছেলেদের একটা গ্রুপ। এইভাবে দিনগুলো কাটতে থাকে। এবারে আগস্টের শেষের দিকে একদিন বিকেল বেলা, এই মনে করো 5:30 থেকে 6টা হবে তখন, একটা প্রচন্ড গন্ডগোল কিন্তু শুরু হয় হস্টেল বিল্ডিং এ। এবার আমি এক্স্যাক্টলি, আমি নিজে যেহেতু গিয়ে দেখেছি, হস্টেল বিল্ডিংটা সুস্মিতা রেস্টুরেন্ট থেকে দেখা যেত ঠিক কথা, কিন্তু বেশ কিছুটা দূরে। যে ও বিল্ডিং এর নিচে কি হয়েছে না হয়েছে, ও যে এখান থেকে দাঁড়িয়ে সবকিছু চট করে বুঝে ফেলবে, সেটা কিন্তু সম্ভব ছিল না। তো ওরকম প্রচন্ড গন্ডগোল একটা শুরু হয়েছে 5:30-6টা নাগাদ। এবার ও মনে মনে ভাবছে যে কি হচ্ছে। এবারে ও দোকানের বাইরে বেরিয়ে এসে দেখে, দোকান ছেড়ে তো ও যেহেতু নিজে ওনার, ও দোকান ছেড়ে যেতে পারছে না, বললো আমি দোকানের সামনে এসে দেখি যে হস্টেলের নিচে প্রচুর ছেলেরা ভিড় করে রয়েছে। এইটুকু বুঝতে পারছি কোনো একটা গন্ডগোল হয়েছে, কিন্তু গন্ডগোলটা কি তা কিন্তু বুঝতে পারছি না। তা সেদিনকে সন্ধেবেলা ও লক্ষ্য করে যে যারা ছেলেরা বা মেয়েরা আসতো, কেউ কিন্তু এলো না। তো নিজেই মনে মনে ভাবছে, এলো না মানে হয়তো ওদের কোনো এক্সাম পড়ে গেছে, তারপরে তো একটা গন্ডগোলও হয়েছে, হয়তো ওই কারণে এলো না বা কিছু। তা এই সময় ও আরেকটা ঘটনাও যেটা জানায়, যে আমি কিন্তু দেখেছি একটা অ্যাম্বুলেন্স এসছে এবং অ্যাম্বুলেন্সটা বেরিয়ে গেছে। দূর থেকে ও এটা কিন্তু দেখতে পেয়েছে। আচ্ছা। তা এবারে যাই হোক, বলছে একটা মনের মধ্যে দুশ্চিন্তা হচ্ছে, যেহেতু বাচ্চাগুলোকে ভীষণ ভালোবাসি, নিজের ভাই বোনের মতো করে ভালোবাসি, সেক্ষেত্রে ওরা কেন এলো না, একটা দুশ্চিন্তা কাজ করছে। আর পাশাপাশি এটাও ভাবছি যে অ্যাম্বুলেন্সটা কেন এলো। যাই হোক, বলছে সেই রাতটা তো কেটে গেল। পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের সময় কিছু ছেলে তারা কিন্তু এলো। তা ও জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, তোদের ওখানে কি হয়েছে রে বাবু, এরকম তোদের ওখানে কালকে খুব চেঁচামেচি হচ্ছিল। বললো, আমার কথাটাকে প্রথমে ওরা উত্তর দিল না, বললো যে দিদি আজকে কিন্তু কলেজ আমাদের ছুটি, আজ কিন্তু তোমার এখান থেকে আমরা ব্রেকফাস্ট ডিনার সবকিছু কিন্তু করব। তখন ও বলেছে, হ্যাঁ সে করবি, কোনো অসুবিধা নেই। তো ও যেটা বলেছে যে কলেজ হস্টেল থেকে বা কলেজ থেকে কিন্তু ওদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই মানে ওদের দেওয়া হতো, প্রোভাইড করতো। কিন্তু ওরা বলছে যে একঘেয়েমি খেতে খেতে হয়তো ভালো লাগতো না, ওই জন্য মাঝে মধ্যেই ম্যাক্সিমাম সময় আমার রেস্টুরেন্টে হানা মারতো। তো ও বলেছে যে হ্যাঁ হ্যাঁ, তাতে কি আছে, আমি তাতে কোনো অসুবিধা নেই, সব তো আমি তো খুলেই রেখেছি, তোরা এসে করে নিবি, খাবার দাবার খাবি, কোনো ব্যাপার না। তখন ও বলে যে, ছেলেরা বলে যে, আর দিদি কাল যে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেল গো। তখন বলছে যে কি হয়েছে রে। তখন ওরা বলে যে একটা বাঙালি ছেলে 6th ফ্লোরের ওপরে বসে বসে কথা বলছিল ওর দুই বন্ধুর সাথে। আচ্ছা। কথা বলছিল, আড্ডা মারছিল 6th ফ্লোরের ওপর বসে। হঠাৎ করে ও 6th ফ্লোর থেকে পুরো নিচে পড়ে যায়, নিচে পুরো ছিটকে এসে পড়ে। 6th ফ্লোরের ওপরে বারান্দায় বসে আড্ডা মারতে মারতে পুরো নিচে উল্টে পড়ে যায়। এ বাবা। এবং
বলে যে নিচে পড়ে যায় এবং ওর ডেথ হয়ে যায়। তখন সুস্মিতা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো একটা অ্যাম্বুলেন্স ঢুকতে দেখেছি, আমি তো তখন ভাবছিলাম যে কারো কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা। বললো, হ্যাঁ গো দিদি, খুব মনটা খারাপ গো, এরকম একটা ঘটনা ঘটে গেছে। বলছে যে ও কিন্তু জানো তো দিদি বেশিক্ষণ থাকেনি, হসপিটাল পৌঁছাবার আগেই ওর কিন্তু অ্যাম্বুলেন্সেই ডেথ হয়ে গেছে। সুস্মিতার খুবই খারাপ লাগে, কারণ যে ছেলেটির ডেথ হয়ে গেছে ছেলেটি একটা বাঙালি ছেলে, এবং সুস্মিতার এখানে তারও আসা যাওয়া ছিল, সে ভালো মতো একে চিনত। এবং ওই ছেলেটির সাথে কৌস্তব দুটো কিন্তু ছেলে ছিল যাদের সাথে ও বসে বসে আড্ডা মারছিল। আচ্ছা। এই সময় আচমকা ও কিন্তু পড়ে যায়। এরপরে ওই ছেলেরা বলে, জানো দিদি, ওর না কিচ্ছু ছিল না গো শরীরটায়, পড়ে গিয়ে না পুরো মাথাটা ফাঁক হয়ে গল গল করে রক্তে ভেসে যাচ্ছে, পুরো মাথাটা ফেটে গেছে পেছন দিকটা, আর পুরো শরীরটার দিদি এমন অবস্থা যেন মনে হচ্ছে বডির যে কোনো পার্টস যেদিকে তুমি মুভমেন্ট করাবে সেদিকে মুভমেন্ট করবে, এতটাই করুণ অবস্থা ছিল। বললো তারপরেও কিন্তু স্যারেরা যারা ছিলেন তারা কিন্তু জল টল দিয়ে ওর হুঁশ আছে কিনা যখন দেখার চেষ্টা করে, তখন ও অ্যাম্বুলেন্সে ওঠাবার আগে জাস্ট একবার হাতটা মুখটা একটু বিড়বিড় করে হলে, তখন কেউ একজন, কোনো একজন মাস্টারমশাই বা একজন সুপার ওয়ার্ডেন যাই হোক হস্টেলে, তিনি যখন কানটা নিয়ে যান, ও একটা নাম বলে, একটা স্টুডেন্টের নাম খালি বলে, আর ও কিচ্ছু বলতে পারেনি। এরপর তো প্রায় অচেতন অবস্থায় ওকে তোলা হয় গো দিদি, এবং হসপিটালে যাওয়ার আগেই কিন্তু ডেথ হয়ে যায়। তো এইরকম একটা ঘটনা ঘটে যায়। তো ও তো আর বাঁচেনি, ওকে আর বাঁচানো যায়নি, রাস্তাতেই ওর ডেথ হয়ে যায়। তো আমার বোন যেটা বলেছে যে দেখ, খুব তো আমার শুনে খারাপ লাগলো, যেহেতু একটা 18-19 ম্যাক্সিমাম হলো একটা 20 বছরের ছেলে আমার রেস্টুরেন্টে আসতো, একটা প্রাণবন্ত ছেলে, তার এরকম হঠাৎ করে হয়ে গেল। তখন একদিন, তারপরে তো আবার ওই ছাত্ররা তো যাওয়া আসা ওর তো রেস্টুরেন্টে শুরুই করেছে। তো একদিন বলছে যে, হ্যাঁ রে, তোদের হস্টেলে ওই যে 6th ফ্লোর যেখান থেকে ওই ছেলেটি পড়ে গেল, তো ওই ছেলেটি যে পড়ে গেল ওখানে শক্ত মোটা করে কোনো নেটের কোনো বুনন আটকানো ছিল কিনা, কোনো নেট দিয়ে ঘেরা ছিল কিনা, বা ওই যে যেটার উপর বসে ওই পাঁচিলটার উপরে বসে, মানে করিডোরের ধারে যে আর কি পাঁচিলটা, তার উপরে বসে যে ও গল্প করছিল, ওখানে কি ওই পাঁচিলটা ঠিক মতো ইয়ে ছিল না, নাকি কেন এরকম হলো, ঘটনাটা কেন ঘটলো? তখন ওরা বলল তখন যে, না না দিদি, সবকিছু ঠিকই ছিল, আর আমাদের ওয়ার্ডেন স্যার তো ভীষণ ভালো, ভীষণ কেয়ারিং, তিনি কিন্তু বারবার বলেন যে ওখানে মানে কোনো রেলিং এর ওপর তোরা কিন্তু বসবি না, ওখানে নেট দিয়ে সুন্দর করে ঘেরা ছিল, কিন্তু এই ছেলেটি কোনোভাবে ওই নেটটাকে কিছুটা সরিয়ে কিন্তু জানতো দিদি ওখানে বসেছিল, এবং মানে ওখানে বসে ওই যে দুজন ছাত্র ছিল তাদের, মানে ওর বন্ধু, তাদের সাথে আড্ডা মারছিল, আর পা দুলিয়ে জোরে জোরে হো হো হা হা করে হাসতে হাসতে আমাদের যেটা মনে হয়েছে গো, ও টাল সামলাতে পারেনি, ও ওপর থেকে নিচে এসে ছিটকে পড়েছে। তো যাই হোক, এরম ভাবে তা এবারে ও যেটা বললো যে আবার কিছুদিনের মধ্যে সবকিছু নর্মাল হয়ে গেল। হ্যাঁ, তা জীবন তো তার স্বাভাবিক ছন্দেই চলে, সবকিছুই আগের মতো হয়ে গেল। ছেলেটির মা বাবা এসেছিলেন, তারা নিয়ে গেলেন ফ্লাইটে করে, ছেলের বডি নিয়ে চলে গেলেন এইরকম। কিন্তু যেহেতু ওর রেস্টুরেন্টে আসতো, ওর খুবই মনটা খারাপ লাগতো, বা ওই যারা ছেলেরা, এই ছেলেটি নাকি ভীষণ মিশুকে ছিল, ছেলেটি মানে সিনিয়র ছেলে হলেও যারা জুনিয়র তাদের সাথে মেলামেশা সবকিছু কিন্তু করতো, ফলে ছেলেদেরও খুব কিছুদিন যাবত মন খুব মানে খারাপ ছিল। হ্যাঁ, যেমন হয় আমাদের স্বাভাবিক। তো যাই হোক, আবার সবাইকে নর্মাল লাইফে ফিরতেই হবে, সেরকমই চলছিল। এর কিছুদিন পরে, ম্যাক্সিমাম হলে 3 থেকে 4 মাস বাদে কৌস্তব, এবার দেখো ঘটনাটা কোন দিকে মন নেয়।
ছেলেটির যে দুটি বন্ধু ছিল দুজনই কিন্তু মারা গেল, বুঝলে তো? মানে যাদের সাথে আড্ডা মারছিল ওই জায়গায় যাদের সঙ্গে আড্ডা মারছিল মারা গেল। মারা গেল, মানে কি ভয়াবহ ব্যাপার দেখো। ছেলে দুটোই মারা গেল এবং একটা ছেলে, ওদের মধ্যে একটা ছেলে প্রচন্ড জ্বর এসেছিল, প্রচন্ড জ্বর। হস্টেল থেকে বাড়িতে খবর পাঠানো হলো যে আপনারা আপনাদের ছেলেকে নিয়ে যান। আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করে নিয়েছি। তা সেখানে বাড়ি থেকে লোক এসে ছেলেটাকে নিয়ে যায়, কিন্তু সেখান থেকে খবর আসলো ছেলেটি মারা গেছে। কিন্তু অতটা ডিটেল যে ব্যাপারটা যে কিভাবে মারা গেল, জ্বর এলো ওখানে নিয়ে গেল তারপরে কি হলো, সেগুলো কিন্তু ছাত্ররা জানেনি। সেটা শিক্ষক মহল জানতে পারে, ছাত্ররা কিন্তু জানেনি। এবার আমি তোমাকে বললাম না অনেক ঘটনা, এই আজ যে আমি ঘটনাটা শেয়ার করছি, ঘটনাটা কেউ তোমার দর্শকরা চ্যানেলে যদি স্কিপ এতটুকু করেন তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন না, কারণ শেষের দিকে অনেক অনেক চমক রয়েছে যে কি মারাত্মক হতে পারে ঘটনাটা। তো যাই হোক, ছেলেটা তো প্রথম ছেলেটা মারা গেল। দ্বিতীয় ছেলেটি সামার ভ্যাকেশনের সময় ও ফিরে গেল, হ্যাঁ ফিরে গেল বাড়িতে। এবার এই প্রসঙ্গে জানিয়ে রাখি তোমাকে, এই ছেলে দুটি কিন্তু অন্য স্টেটের ছেলে ছিল। প্রথম যে ছেলেটি মারা গেছিল ওপর থেকে পড়ে, সে যেমন একজন ওয়েস্ট বেঙ্গলের ছেলে ছিল, এরা কিন্তু ভিন্ন ভিন্ন স্টেটের ছেলে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, ওই ছেলেটি তখন কি হলো, বাড়িতে গেল সামার ভ্যাকেশনে, হঠাৎ করে শোনা গেল বাইক অ্যাক্সিডেন্ট করে কিন্তু ছেলেটা মারা গেছে। ঠিক আছে, তো দুটি ছেলেই এরকম 3-4 মাসের গ্যাপে তো মারা গেল। এবার সুস্মিতার প্রচন্ড খারাপ লাগতে থাকে, এই কারণে এই 3জন ছেলের যে একটা গ্রুপ, একটা বন্ধুত্ব, সেটা কিন্তু অনেকটাই ওর ওই রেস্টুরেন্ট থেকেই প্রায় গড়ে উঠেছিল বললেও ভুল বলা হবে না। এবার যখন আর কি দুটো ছেলেই মারা গেল, তখন তো সবারই মানে অনেকেই চিন্তায় পড়ে গেল, বিশেষ করে এই ছেলেরা তো বাচ্চা বাচ্চা ছেলেরা ওখানে পড়াশোনা করতে গেছে, তাদের মধ্যেও কিন্তু একটা ও যেটা মানে বুঝতে পারতো যে ওই রেস্টুরেন্টে একটা গসিপ মতো হতো যে কি হচ্ছে, এরকম 3জন বসেছিল ওখানে 3জনই মারা গেল, ভাই আমাদের কিছু হবে না তো, যেমন আজকাল ছেলেরা বলে। এরপরে একদিন ওই ছেলেরা আবার এসে সুস্মিতাকে বললো, জানো তো দিদি, আমাদের ইয়েটা মানে 6th ফ্লোরটাকে না পুরোপুরি লক করে দেয়া হচ্ছে। লক করে দেওয়া হচ্ছে? হ্যাঁ পুরোপুরি লক, পুরো লক, ওই ফ্লোরটা পুরো লক করে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। ও বলছে যে কেন রে, বলছে তোরা ভয় পাচ্ছিস? বললো না গো, আমরা নয়, ওই ফ্লোরে যারা থাকে যে সমস্ত ছাত্ররা, তারা কিন্তু একটু ভয় পাচ্ছে, বুঝতে পারলে, তাদের কিছু অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা অনেকবার তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে কি অসুবিধা হচ্ছে, হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু বলতে চায়নি। জানো দিদি, মনে হয় না কলেজ থেকে কোনো চাপ আছে ওদের উপরে, ওরা কিন্তু কিছু আমাদের বলেনি, বুঝতে পারে, মানে বলতে চায় না। তো যাই হোক, এই যে ছাত্রগুলো 3জন মারা যাওয়ার পর ওই ফ্লোরে যে সমস্ত মানে ফ্লোরটাতে কিন্তু বলে রাখি কৌস্তব 7-8টা রুম ছিল। আচ্ছা, 7-8টা রুমের মধ্যে এই 3জন যে রুমে থাকতো তারা তো মারা গেল, বাকি যারা ছিল তাদেরকে এই কলেজ কর্তৃপক্ষ কি করলেন, তারা বাইরে রেন্টেড রুমে রাখলেন এবং কলেজ হোস্টেল থাকা সত্ত্বেও রেন্টেড রুমে রাখলেন, কারণ কলেজ হোস্টেল তখন পুরোপুরি ফুল। বাধ্য হয়ে তখন কলেজ হোস্টেল কর্তৃপক্ষ এদেরকে রেন্টেড রুমে রাখলেন এবং সেই রুমের কিন্তু ভাড়া কিন্তু কলেজই প্রোভাইড করত। আচ্ছা, হলো। আর এবার কি, এটা তো মানে বিশাল একটা ব্যাপার ঘটলো। এবার ছাত্রদের মনের মধ্যে একটা তার প্রতিক্রিয়া তৈরি হলো যে বাবা এমন কি ঘটলো যে পুরো ওই 6th ফ্লোরটাকে কিন্তু এইভাবে বন্ধ করে দেওয়া হলো। তারপর সুস্মিতা যেটা জানিয়েছে যে আমি জানো তো আর কিছু খারাপ কিন্তু কিছু শুনিনি, নর্মাল অ্যাজ ইট ইজ যেমন চলছিল কলেজ সেইভাবে চলছিল। তারপর তো করোনা এলো।
এবারে করোনা আসার সময়, যখন করোনা এলো, তখন কিন্তু এই কলেজটি বন্ধ কিন্তু হয়নি। এদের অনলাইনে অফলাইনে ক্লাস হতো, ক্লাস চলতো, কিন্তু যেহেতু আমাদের ফুড রিলেটেড আমাদের ব্যবসাটা, সেহেতু আমাদের রেস্টুরেন্টকে কিন্তু দীর্ঘদিন আমাদের রেস্টুরেন্ট বন্ধ ছিল। আচ্ছা, মানে সুস্মিতা সরকার, যে আমার বলছি, মাসিমণি, তার কথা বলছি, বোনের কথা বলছি, বন্ধ ছিল। বলছে এরপরে আমরা আর কতদিন ওখানে ওই রেন্ট দিয়ে দিয়ে ওই রেস্টুরেন্টটাকে রেখে দেবো, আমরা এরপরে ওটাকে ছেড়ে দিই। এরপর করোনা যখন পুরোপুরি চলে গেল, তখন ওরা একটা অন্য জায়গায় ওরা রেস্টুরেন্টটাকে স্টার্ট করলো আফটার করোনা। মানে কলেজের সামনে থাকলো না, কলেজের কাছাকাছিই থাকলো, কিন্তু ওই রেস্টুরেন্টটা ছেড়ে অন্য রেস্টুরেন্ট একটা খুঁজে নিয়ে সেখানে ওরা শিফট করলো, কিন্তু কলেজের কাছাকাছি। ঠিক আছে, এবারে যেটা হলো, বলছে তখন তো বাচ্চাগুলোর অনলাইন কখনো ক্লাস হচ্ছে, কখনো অফলাইনে ওরা ক্লাস করছে। বললো তখন কিন্তু রেস্টুরেন্টে যে ছেলেদের খুব বেশি যাতায়াত ছিল তা কিন্তু নয়। মোটামুটি 2022 থেকে কিন্তু আবার একদম নিয়ম মাফিক যাতায়াত শুরু হলো। আচ্ছা আচ্ছা। এবার 2022-এ আবার তো নতুন নার্সিং ব্যাচ এলো, যারা আগে ছিল তাদের নয়, এবার কিন্তু নতুন আবার করে নার্সিং ব্যাচ এলো, এবং টোটাল স্টুডেন্ট ছিল অ্যারাউন্ড 65। তার মধ্যে 52 জন ছিল কিন্তু বাঙালি এবং পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের ছেলে। বলছে আমি তো এদেরকে পেয়ে সেই হাতে সোনার চাঁদ পাওয়ার মতো, আমার প্রচন্ড আনন্দ হলো, এবং আমি প্রচন্ড ওদের সাথে আমার ভীষণ ভীষণ বন্ধুত্ব হয়ে গেল। এবং এতদিন যেহেতু করোনার জন্য রেস্টুরেন্ট বন্ধ ছিল, এদেরকে মানে পেয়ে আমি যেন কি বলবো, আমার মনে একদম দক্ষিণা বাতাস খেলে গেল। এরকমই ও আমাকে যেভাবে বলেছে সেভাবেই আমি তোমাকে বলছি। তো যাই হোক, এই 52 জন ছেলের মধ্যে তো তারা তো বললাম 65 জনের মধ্যে 52 জন ওয়েস্ট বেঙ্গলের ছেলে ছিল। বলছে তার মধ্যে দিদি 3-4-5টা ছেলে ছিল যারা ছিল মালদা আর বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের ছেলে। এদের সাথে আমি এদের ভীষণ কাছাকাছি এসে পড়ি এবং অ্যাটাচমেন্ট ভীষণ এদের সাথে আমার বেড়ে যায়। বলছে ছেলেগুলো যেমন ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু এবং ছেলেগুলো নিজেরাও নো ডাউট ভালো ছিল, কিন্তু এদের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম এবং আমাকে ভাবিয়েছিল, সেটা হচ্ছে কি, এক প্রচন্ড সাহস, এবং 2 হচ্ছে কিউরিওসিটি, অসম্ভব কৌতূহল এদের মধ্যে কিন্তু ছিল। আচ্ছা আচ্ছা। আগের ব্যাচের যারা ছেলেরা ছিল, যাদের সাথে ওর ভালো বন্ডিং ছিল, বলছে তাদের মধ্যে কিন্তু এটা আমি দেখিনি, কিন্তু এই যে 4-5টা ছেলে, এদের মধ্যে এটা আমি দেখেছি। এবং এরা যে এই প্রচন্ড বিপদের মধ্যে পড়ে গিয়েও এরা যে ফিরে এসছে, আমি কি বলবো, ভগবানের অসীম কৃপা না থাকলে এটা কিন্তু সম্ভব হয় না। ওকে, তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, হয়েছিলটা কি, হয়েছিল কি, আমি তো ক্রমশ প্রকাশ্য আমি তো আসছি নিশ্চয়ই। এবারে দেখো, 6th ফ্লোর তো পুরোপুরি বন্ধ থাকে। ওরা ওকে বারবার বলেছে যে, বা নিজেরাও আলোচনা করত যে এই ফ্লোরটা কেন বন্ধ থাকে। এই প্ল্যানটা সুস্মিতা বলছে ওরা আসার কিছুদিন পর থেকেই কিন্তু ওদের বিভিন্ন আড্ডা, বিভিন্ন গল্প, তার মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরে ঘুরে আসতো, 6th ফ্লোরটা কেন কলেজ বন্ধ করে রাখবে। ঠিক আছে, এবারে এই করতে করতে একদিন ওরা সুস্মিতাকে এসে বলে যে, জানো তো দিদি, 6th ফ্লোরটা না রং করা হবে। এবং সুস্মিতা দেখে যে ওদের মধ্যে প্রচন্ড, ওরা যেন ফুটছে আনন্দে। হ্যাঁ, তো ও তখন নিজেও চিন্তা করছে, বাবা 6th ফ্লোর রং করা হবে, ওদের এত আনন্দ কিসের। বলছে তখনও আমি কিছু বিপদের আন্দাজ কিন্তু মানে আজ আমি কিন্তু পাইনি। তো যাই হোক, তা আমি সেদিনকে একটুখানি মানে বোঝার চেষ্টা করার জন্য যে ওরা কতটা জানে, আমি বললাম, জানিস কি 6th ফ্লোরে কি হয়েছিল, কিছু শুনেছিস?
তোরা তো সবসময় আলোচনা করিস যে এটা বন্ধ থাকে বন্ধ থাকে। বললো হ্যাঁ গো দিদি, আমরা তো কলেজ থেকে খবর টবর নিয়ে জেনেছি, বন্ধু বান্ধব বিভিন্ন তাদের কাছ থেকেও জেনেছি যে একটা ছেলে ছিল, সে নাকি ওপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। দেখো দিদি, ছেলেটা তো আফটার অল ওয়েস্ট বেঙ্গলের ছেলে ছিল না? তখন সুস্মিতা বলেছে হ্যাঁ। বলছে এটাই তো আমরা বোঝার চেষ্টা করছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কখনো খারাপ হতে পারে না, তাহলে কেন ওরা ভয় পাচ্ছে, কেন 6th ফ্লোর বন্ধ করে রেখেছে? তাহলে বলো তো আমাদের বদনাম হচ্ছে কিনা? তা সুস্মিতা তখন বলেছে যে দেখ, এইভাবে ব্যাপারটাকে নিস না, কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ই তো কিছু ভেবেই বন্ধ করেছে, তোরা কিন্তু এর মধ্যে আর ঢোকার চেষ্টা করিস না। হ্যাঁ, এইভাবে ওদেরকে বলেছে। তখন বলছে যে আর তোরা ভয়ও পাস না। তখন বলছে দূর, একটা ছেলে পড়ে গিয়ে মারা গেল, তাতে ভয়ের কি আছে? আমাদের ভয় দেখাবে এমন ক্ষমতা কারো আছে নাকি? অল্প বয়সী ছেলে কৌস্তব, তাদের মধ্যে যে জোশ কাজ করে সেটাই ছিল আর কি। তখন ও বলে যে দেখ বাবা, বেশি সাহস টাহস দেখাতে যাস না, যেরকম বলে বড় দিদি দাদারা বলে সেইভাবেই বলেছে। তখন বলে দূর, হাসতে হাসতে বলছে দূর দিদি, এইটুকুতে দিদি ভয় পাচ্ছে, এটুকুতে নাকি আমরা ভয় পেয়ে যাব। বলছে কিন্তু আমি এটা জেনেছি বা বুঝেছি পরে যে এই প্ল্যানটা কিন্তু ওদের মাথায় দীর্ঘদিন ধরে কিন্তু ওরা লালন পালন করে চলছিল। যাই হোক, 6th ফ্লোরের ঘরের দরজা জানলা তো বন্ধ থাকতোই। কলেজ কর্তৃপক্ষ যাতে স্টুডেন্টরা কেউ উঠতে না পারে তার জন্য কি করেছিল, ঘরগুলোর সামনে যে বিশাল করিডোর, সেই করিডোরের মুখে যে দরজাটা, যেটা সিঁড়িটাকে কানেক্ট করছে, সেই দরজাতেও কিন্তু লক অ্যান্ড কি সবসময় করা থাকতো, যাতে এই বাচ্চারা কোনোভাবে ওপরে যেতে না মানে পারে। তো এইভাবে ওদের যে ওয়ার্ডেন ছিল সে কিন্তু ভীষণ ভালো একজন মানুষ ছিল, ছেলেরা সবাই বলতো। তা ওরা এই যে 4-5 জনের এই যে গ্রুপটা, এরা না ওয়ার্ডেন স্যারকে মাঝে মধ্যেই গিয়ে বলেছে যে স্যার একটু দিন না চাবিটা, আমরা একটু ওই 6th ফ্লোরে ঢুকবো, তারপরে আপনাকে এসে আবার চাবিটা ফেরত করে দেবো, এরকম বারবার বলতে থাকতো। লাস্ট পর্যন্ত ওয়ার্ডেন ওদের নাকি স্ট্রিক্টলি বলে দিয়েছিল তোরা একদম কেউ যাবি না, আমি না করছি, তোরা কেউ যাবি না। আর তোদের মুখে এই কথাটি যদি আমি কোনোদিনও শুনেছি তাহলে কিন্তু আমি কলেজ অথরিটিকে জানাতে বাধ্য থাকবো। এবার ওরা তো মানে বললাম তো, প্ল্যান যেহেতু মাথার মধ্যে ছকে ফেলেছে, ওরা কোনোভাবেই সেই কথাটির কোনো গুরুত্ব দেয়নি। ওদের মাথায় চলছিল যে আমাদের যেন তেন প্রকারে না ওখানে ঢুকতে হবে এবং দেখতে হবে। তো এবারে যেটা ব্যাপার হলো, সুস্মিতা যেটা বলেছে যে কলেজ বিল্ডিং এর অন্যান্য রুম, করিডোর, পুরো কলেজটা মাঝে মধ্যে রং হতো, এবং রংটা কখন হতো, রংটা হতো হচ্ছে সামার ভ্যাকেশনের টাইমে, কারণ তখন প্রচুর ছাত্র বেরিয়ে তারা কিন্তু নিজেদের বাড়িতে চলে যেত, ফাঁকা থাকতো, তখন রংটা হতো। বলছে কিন্তু 6th ফ্লোর কিন্তু কোনোদিনও মানে অনেকগুলো বছর কিন্তু রং করা হয়নি। তা ওরা ওই অক্টোবর বা নভেম্বর মাসে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে ওখানে রং হবে বা কালার করা শুরু হবে। বলছে এমন হতে পারে, এটা সুস্মিতা মানে সুস্মিতার অ্যাজাম্পশন বলতে পারি, যে ওই ফ্লোরটাতে তো কেউ থাকে না, তাহলে রং করতে অসুবিধাটা কি আছে, আচ্ছা, ওখানে কালার করা শুরু হবে। তা এবারে ইনস্ট্রাকশন দেয়া হয় কলেজ থেকে 7-8টা রুমের জন্য 25 জন লোককে লাগানো হবে, যাতে দিনের বেলা ঘন্টা 2-এর মধ্যে কালার করে ওরা বেরিয়ে আসতে পারবে। ভাবতে পারো, এবার ভাবতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছি, রাতে কেউ কাজ করতে চাইছে না। রাতে কাজ করাও বাদ দাও, 25 জনকে লাগানো হয়েছে কেন, যাতে 2 ঘন্টা টাইম দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 2 ঘন্টার মধ্যে ব্যাপারটা মানে কতটা জায়গাটা কি বলবো আমি, হন্টেড। ওকে। হ্যাঁ, এটা তো পরে মানে বললাম তো, ঘটনাটা শেষের দিকে আরো ভালো বোঝা গেছে। বলো। এবারে ব্যাপার হচ্ছে যে যখন ওই ঠিক আছে ওই সময় করা হবে, 25 জন লোককে লাগানো সিদ্ধান্ত হয় এবং তারা কাজ করতে থাকে। এবার ওরা তো আগে থেকে এই 4-5 জনের গ্রুপটা কিন্তু এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করে। কিরকম ভাবে সদ্ব্যবহার করে, ওরা বুঝতেই পারে এই সময় কিন্তু আমরা চাবিটা যে কোনো মূল্যে পেয়ে যাব।
তো ওই 6th ফ্লোর তো খোলা হয়, কাজকর্ম শুরু হয়ে যায়। তা এই সময় কিন্তু ওরা বহুবার ওপরে ওঠার কিন্তু চেষ্টা চালায়, কিন্তু কলেজ থেকে কোনো ইনস্ট্রাকশনের জন্যই হয়তো হবে এই যে যারা কাজ করছে, মিস্ত্রিরা যারা কাজ করছে, পেইন্টাররা, তারা বারবার করে ওদেরকে সেই খেদিয়ে দেওয়া বলে না, যাও এখান থেকে, এখানে কেন আসতো বারবার করে, এইভাবে কিন্তু খেদিয়ে দেয়। তো যাই হোক, ওরা তো ওইভাবে ঢুকতে পারে না। এবারে কি হচ্ছে, এরা তো সবসময় ছাত্রদের দিকে চোখ করে নেই, ওরা ব্যস্ত ছিল, ওরা খেয়াল করেনি। এই সময় 4-5 জনের গ্রুপটা কিন্তু, ছোট ছেলে তো, তাদের কাঁচা বুদ্ধি দেখো, চাবিটা চুরি করে নেয়। চুরি করে নিল, এবং চুরি করে নিয়ে কি করলো দেখো, কতটা ব্রেনটা খাটিয়েছে। চুরি করে নিয়ে ওরা প্রত্যেকটা চাবি, কারণ কোন চাবিটা দিয়ে খুলবে একটা চাবি গোছা বা থোকা, সেটা কোন চাবিটা 6th ফ্লোরে ওরা তো জানে না, ওরা প্রত্যেকটা চাবির ছাপ কিন্তু সাবারে নিয়ে নেয়, নিয়ে আবার চাবিটাকে নিয়ে এসে যথাস্থানে লাগিয়ে রেখে দেয়। এই কাজটা করে, এবং একজন, ওই 4-5 জনের মধ্যে একজনকে ওরা ঠিক করে, তাকে বলে দেয়, এই তুই চাবি করিয়ে নিয়ে আসবি, মানে ওই ছাপটা দেখতে। কেউ ভীষণ ডেসপারেট, এবং কতটা কিউরিওসিটি দেখো, কিউরিওসিটি যে আমাকে ঢুকতে হবে মানে ঢুকতেই হবে। কেউ কিচ্ছু বোঝেনি, সে তো চাবি করিয়ে আনে। এবার সে আবার কি ছক কষে, সে ভাবে যে আমি কাউকে কিছু বলবো না, কাউকে কিছু বলার দরকার নেই, আমি একা যাব, গিয়ে ঘরটার খুলে আমি দেখে ঘুরে টুরে আসবো, এবং এসে এদের আমি বলবো যে দেখ আমি তো ঘুরে আসলাম, আর কলেজ কর্তৃপক্ষ ওই 6th ফ্লোর বন্ধ করে রেখেছে। মানে যেটা বাচ্চাদের কাছে হিরো সাজা, যে আমার কতটা সাহস, দেখ চাবি আমি করিয়ে এনেছি, আমি স্টেট চলে গেছি, তোদের দরকার পড়েনি। এই ব্যাপারটার জন্য কিন্তু ও কিন্তু ওখানে ওই একটা প্ল্যান ছকে। আচ্ছা, এবার এই ছেলেদের একটা অভ্যাস সম্পর্কে ভাই তোমাকে একটু বলি। এদের একটা অভ্যাস ছিল কি জানো তো, এরা রাতে জেগে জেগে পড়তো। আমি যেভাবে সুস্মিতা বলেছে, ছেলেদের থেকেও জানতো, বলো রাতে সারা রাত জেগে এরা পড়তো, সকালে উঠে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এরা কলেজ চলে যেত, ফিরে আসতো ওই 4-5টা, 4টে, 4:30 এরকম সময়, এবং তারপর থেকে ওরা কেউ 8টা, কেউ 8:30 অব্দি ঘুমাতো। 9টার আগে উঠতে হতো, কারণ 9টার সময় ছিল ওদের ডিনার টাইম। এবারে আবার ওরা পড়তে বসতো। এইভাবে কিন্তু ওদের পুরো পড়াশোনা চলতো, বা সারাদিনের দিনলিপি বলতে পারি। যাই হোক, এবার কি হলো, এদের মানে এবার তো এই ছেলেটি তো চিন্তা ভাবনা করে নিয়েছে যে আমি একা ঘুরবো, এবার তার জন্য তো একটা প্রস্তুতি চাই, যে যাবোটা কিভাবে যাব, এতগুলো চোখ তো রয়েছে, মানে এত ছেলে রয়েছে, তাদের এড়িয়ে কিভাবে যাব। এবার এদের ডিনার টাইম রাত 9টায়, তো ও ঠিক করে যখন সবাই ডিনার করতে যাবে, আমি বলবো যে আমার মাথা যন্ত্রণা করছে, আমার ডিনারটা কেউ এনে দে। হ্যাঁ, এবার ওই সময়টাকে কাজে লাগিয়ে আমি ওপরে গিয়ে ঘুরে আসবো, কারণ তখন সব ফ্লোরেই ফাঁকা থাকবে, কেউ থাকবে না, কারণ সবাই ডিনার করতে নিচে নামবে। একদম। ও যেমন ভাবা তেমন কাজও করলো। ওরা কিন্তু থাকতো, এই 4-5 জনের গ্রুপটা থাকতো কিন্তু 4th ফ্লোরে, আর যাবে হচ্ছে 6th ফ্লোরে। তা যখন ওরকম হয়েছে, ও তো বলেছে যে ভাই আমার মাথা যন্ত্রণা করছে, একটু তো তোদের মধ্যে কেউ একটা খাবারটা এনে দিবি, তো কে আর না করবে, ঠিক আছে খাবার এনে দিবি বলেছে ঠিক আছে। এইবারে যখন দেখছে পুরো ফ্লোরটা খালি হয়ে গেছে, ও তখন পা টিপে 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 ও 5th ফ্লোরে পৌঁছায়। দেখে কোনো ঘরে হয়তো একজন রয়েছে, কোনো ঘর ধুধু ফাঁকা করছে, কেউ নেই, সবাই নিচে খেতে গেছে। ও এই সময়টা খুব মানে পা টিপে টিপে, কারণ এক একটা রুমে একজন কি দুজন এরকম রয়েছে, অতি কষ্ট করে ও কিন্তু 6th ফ্লোরে উঠে যায় সিঁড়ি বেয়ে। এইবার কিন্তু ঘটনাটা শোনো। ওকে। এবার 6th ফ্লোরে গেটের কাছে যখন ও আসে, তখন ও একটা মানে চড়া সিগারেটের গন্ধ পায়। তো ও বুঝতে পারে গন্ধটা কিন্তু 6th ফ্লোরে থেকেই আসছে, কিন্তু কতটা ডাকাবোকো বা ডেসপারেট
কি বলবো আমি, মানে আমার মুখে ভাষা জোগাচ্ছে না। ওর তখন একবারও কিন্তু দেখো, এই যে বলি না কাঁচা বয়সের ছেলে বা বাচ্চা ছেলে, তখন কিন্তু এটা ভাবা উচিত ছিল হয়তো যে 6th ফ্লোর তো বন্ধ, তার সিগারেটের গন্ধটা কোথা থেকে আসছে। ও কিন্তু সেসব না ভেবে কিন্তু ও দরজা খোলে, ওই চাবি দিয়ে দরজাটা খোলে এবং ও কিন্তু 6th ফ্লোরে ঢোকে। এবারে গেটটা খোলার পর আমি তোমাকে একটু বর্ণনাটা দিই, বুঝতে সুবিধা হবে। এই যে করিডোরটা, এটা ছিল এল শেপের, এল ফর লায়ন, এল শেপের ছিল। এবারে এল এর যে ছোট প্রান্তটা মনে করো, সেখান দিয়েও রওনা হয়। রওনা হয়ে ও যখন কর্নারটায় গিয়ে পৌঁছায়, মানে ছোট ডান্ডা আর বড় ডান্ডা কানেক্ট করছে যে কর্নারটা, সেই জায়গাটায় যখন ও পৌঁছায় গিয়ে, ও তখন দেখতে পায় বড় করিডোরটা। বুঝতে পারলে? ওকে ওকে। এই বাড়ি আমি তোমাকে যেটা বলেছি, অনেকের অনেক কনসেপ্ট ভেঙে যাবে। তখন আমি সেই জায়গাটা এসে পৌঁছালাম। ও দেখতে পায় একটি ছেলে করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা। যে ছেলেটি দাঁড়িয়ে আছে, সেই ছেলেটি ও যখন পরে সুস্থ হয়েছে, জ্ঞান হারিয়েছে, সুস্থ হয়েছে, অনেক বড় ঝড় ওর ওপর দিয়ে বয়ে গেছে, তখনও যে ঘটনাটা যতটুকু ও সুস্মিতাকে জানিয়েছে তার ভিত্তিতে আমার তোমাকে এগুলো বলা। ওখানে ও দেখতে পায় ওই ছেলেটি যে দাঁড়িয়ে আছে, যে ছেলেটি পড়ে মারা গিয়েছিল। এবার চিন্তা করে দেখো, এ তো অনেক পরের ব্যাচ, এর তো ওই ছেলেটিকে চেনার কথা নয়, কিন্তু ওর শারীরিক অবস্থা দেখে কিন্তু ও ছেলেটিকে চিনতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? এবং বন্ধু বান্ধবের মুখে বারবার করে শুনেছে ছেলেটার এই হয়েছিল, ছেলেটার তাই হয়েছিল। এটা থেকে কিন্তু ও মানে দুটো ব্যাপারকে রিলেট করতে পারে। দেখেও ছেলেটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, পাঁচিলের গায়ে, খুব ভালো মনোযোগ দিয়ে এখানে আমি দর্শকদের শুনতে অনুরোধ করব, পাঁচিলের 6th ফ্লোরের পাঁচিলের গায়ে তার বডিটা ঠেকানো, মানে বুকের দিকটা ঠেকানো, ঠিক আছে? আর মাথাটা, যেহেতু ঘাটটা মোটকে গেছিল বা ভেঙে গেছিল, মাথাটা কিন্তু পিঠের ওপর পড়ে আছে। ধরো এখন আমি যে ঘটনাটা বলছি, আমার যদি ঘাটটা মোটকে যায় তাহলে কি হবে? আমার মাথাটা তো পিঠের ওপর চলে যাবে। এবার তুমি চিন্তা করো, তাহলে প্রথমে কি আসবে? থুতনি, তারপরে হচ্ছে ঠোঁট, তারপর নাক, তারপর চোখ, তারপর কপাল। তার মানে কপালটা পুরোপুরি মাটির দিকে। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাকে। বুঝতে পারছি। তোমাকে আমি যদি বোঝাতে পারি, আশা করি দর্শক বুঝবেন। এবং সেই ছেলেটির ঠোঁটে কিন্তু সিগারেট জ্বলছে এবং তার থেকে ধোঁয়া উঠছে, এবং সিগারেট জ্বললে পর যে লাল জায়গাটা হয়ে থাকে সেটা দেখা যাচ্ছে এবং তার থেকে ধোঁয়া উঠছে। এবার তুমি আমায় বলো কৌস্তব, আমাদের কনসেপ্ট ভাঙবে কিনা? আমরা সবসময় বিভিন্ন জায়গায় পড়ে এসছি, শুনে এসছি যে যখন প্যারানর্মাল কোনো এরকম ব্যাপার ঘটে বা কোনো এন্টিটির আগমন ঘটে, তারা নাকি আগুন সহ্য করতে পারে না। আচ্ছা, আপনি এই কারণে বলছিলেন? এই কারণেই আমি বলছিলাম। অথচ এই ছেলেটি কিন্তু দেখছে একদম, ছেলেটি একদম এই কর্নারটা, এল এর কর্নারটায় দাঁড়িয়ে দেখছে, করিডোরের শেষ মাথায় ছেলেটি ওইভাবে দাঁড়িয়ে আছে এবং তার ঠোঁটে জ্বলন্ত সিগারেট, সেখান থেকে যে ধোঁয়াটা উঠছে সেই ধোঁয়ার গন্ধ কিন্তু ও সিঁড়ি দিয়ে উঠতে পেয়েছিল। কি বিভৎস দেখো। তো যাই হোক, ওই ছেলেটি ওখানে যখন এই অবস্থায় এই ছেলেটিকে দেখতে পায়, তখন ও যেটা পরে বলেছে যে আমি পুরো ওখানে ফ্রিজ হয়ে যাই,
এবং আমার তখন আমি চলৎ শক্তি রহিত হয়ে যাই, আমার একটা ফোঁটা নড়বার ক্ষমতা নেই। এইবারে ও লক্ষ্য করে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, যে ছেলেটি ওপর থেকে পড়ে মারা গিয়েছিল সে কিন্তু আলাদা একটা রুমে থাকতো, আর যে দুজন বন্ধুর সাথে বসে আড্ডা মারছিল তারা কিন্তু আলাদা রুমে থাকতো। আচ্ছা, ঠিক আছে। বললো ওই অবস্থায় হঠাৎ করে একটা দমকা ঝড়ের মতো হাওয়ায় একটা রুমের দরজা খুলে গেল, এবং এবারে ব্যাপারটা হলো কি যে ও যে ব্যাপারটা সুস্মিতাকে যতটুকু জানিয়েছে সেটা হলো দমকা হাওয়ায় যে ঘরের দরজাটা খুলে গেল সেখান থেকে যেভাবে বালি উড়ে আসে, মানে একটা ঝড়েতে যেভাবে বালি উড়ে আসে সেইভাবে একটা যেন মনে হলো বালি কিছুটা উড়ে এসে ওর কিছুটা দূরে পড়লো। এবং অদ্ভুত ব্যাপার, বলল সেই যেন মনে হলো এই বালির ঝড়টাই দুটো অবয়ব তৈরি করলো, দুটো মানুষের। এবং তারপর এবং সেই ছেলেগুলোদের অদ্ভুত লেগেছে এটা আমার, সাজ পোশাক নাকি পুরো এখনকার ছেলেদের মতো। ওই ছেলেটি জানিয়েছে দিদি এরা ট্র্যাক প্যান্ট পরা, এদের গায়ে টি শার্ট, পায়ে স্লিপার। এবার ওই ছেলে দুটি আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো, আর দূরে ওই ছেলেটি কিন্তু একইভাবে দাঁড়িয়ে স্মোক করতে লাগলো। এটা দেখে, এই বিশেষ করে হঠাৎ করে অ্যাপিয়ার হওয়া এই ছেলে দুটিকে দেখে আমি আর কোনো কিছু না নড়তে পেরেছি, না আমি কোনো সাউন্ড করতে পেরেছি, আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আচ্ছা, ও পড়ে যাওয়ার আওয়াজটা কিন্তু দেখো কৌস্তব, কারো শোনবার কথা নয়, কারণ সবাই তখন ডিনারে ব্যস্ত। কিন্তু ফিফথ ফ্লোরের একটি ছেলের হয়তো তার খেতে ইচ্ছা করেনি বা খায়নি, যাই হোক, সে তাড়াতাড়ি করে ফিরে এসে বারান্দায় দাঁড়িয়ে একটা জলের বোতল নিয়ে জল খাচ্ছিল। এবার একটা ছেলে বা মেয়ে যাই বলো না কেন, একটা মানুষ যদি সে পড়ে যায় তার তো একটা সাউন্ড আছে পড়ার, ডেফিনেটলি সেই আওয়াজটা, প্রচন্ড একটা আওয়াজ সে কিন্তু শুনতে পায়। এই আওয়াজটা 6th ফ্লোর থেকে যেহেতু আসছে, এবং 6th ফ্লোর নিয়ে সবার একটা মানে কলেজের মধ্যে একটা চিন্তা ভাবনা চলে, ও তখন দৌড়িয়ে গিয়ে সিঁড়িটার দিকে তাকায়, বারান্দা দিয়ে গিয়ে সিঁড়িটার দিকে তাকায়। ও দেখে সিঁড়ির দরজাটা খোলা। এবারে তখন সবাই যেহেতু ডিনার করতে নিচে গেছে, পুরো ফ্লোরের মতো একা দাঁড়িয়ে ও প্রচন্ড ভয় পেয়ে এমন বিকট চিৎকার করে যে 10-15 জনের একটা গ্রুপ কিন্তু ছুটে আসে। ও কিন্তু কিচ্ছু দেখেনি, ও খালি দেখেছে সিঁড়িটা খোলা। আচ্ছা আচ্ছা। এরা নিজেদের মধ্যে এবার আলোচনা করতে থাকে দরজাটা খুললো, এটা তো এত বছর আটকানো, রং করা হয়েছিল, তারপর তো বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে দরজাটা খুললো কে? এরপর ওরা কিন্তু যেহেতু 10-15 জনের একটা গ্রুপ, ওরা কিন্তু সাহস পেয়ে যায় এবং সাহস সঞ্চয় করে ওরা কিন্তু 6th ফ্লোরে ওঠে। উঠে গিয়ে ওরা দেখে যে এই ছেলেটি সেন্সলেস হয়ে পড়ে আছে করিডোরে, এবং এর নাক দিয়ে গল গল করে কিন্তু রক্ত বেরোচ্ছে। তা এরাও তো সব ছোট ছেলে, এরা কিন্তু ভয় পেয়ে যায়, এরা কিন্তু নিজেরা কিচ্ছু ডিসিশন নেয় না, এরা পুরোপুরি মানে সুপারকে ফোন করে। তো সুপারকে ছুটে আসেন আর বলেন যে এই দরজা কি করে খুললো, স্টিল নাও এখন পর্যন্ত আমার কাছে তো 6th ফ্লোরের চাবি, দরজাটা কি করে খুলবো? উনিও হতবাক হয়ে যান। তো এবার উনি আর ওই ব্যাপারে মাথা না লাগিয়ে তাড়াতাড়ি ছেলেটাকে হসপিটালাইজড করেন। সারা রাত ছেলেটার জ্ঞান আসেনি, প্রেশার প্রচন্ড বেড়ে যায়, এবং ভোরবেলা যখন সে তার জ্ঞানও আসে তখন সে কোনো কথা বলতে পারে না, এতটাই তার আতঙ্ক হয়েছিল। পরে সুস্থ হয়ে যখন আবার সে মানে মোটামুটি সুস্থ হয়, সে আর কোনোদিন স্বাভাবিক পার্সোনালিটিতে ফিরতে পারেনি, তবুও
সে সুস্মিতার কাছে এসে এইটুকু বলেছিল। এবার কি হয়, হস্টেল সুপার কিন্তু ভীষণই ভালো ছিলেন। এই ঘটনা জানাজানি হয় কলেজে এবং কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে সুপারকে সাসপেন্ড করবেন। তা তখন কিন্তু এই ছেলেদের খুব মনোকষ্ট হয়, কারণ এই সুপার তাদের ভীষণ ভালোবাসতেন, তাদের যত্ন করতেন। তারা তখন মানে কলেজ কর্তৃপক্ষের কাছে কি পুরো নিজেদের দোষটা স্বীকার করে এবং কলেজ অথরিটির কাছে মানে ক্ষমা চায়। তখন কিন্তু অথরিটি জানায় যে তোমাদের ধারণা নেই তোমরা কি করে ফেলেছো। যে দেখো, আমরা তো এমনি এমনি ওই 7-8টা রুম বন্ধ করে রাখিনি, এত এত ছেলে আসছে, তাদের আমরা বাইরে রুম প্রোভাইড করছি, এক একটা রুমে 2-3 জন 4 জন করে থাকছে, তবুও কেন আমরা এই রুমগুলো দিচ্ছি না। তখন ওরা আরো বলে ওনারা যে তোমরা জানো না এই ছেলেটি যে মারা যায় এবং ওর যে 2 জন বন্ধু ছিল ওরাও কিন্তু অপঘাতে মারা যায়। আচ্ছা, আমরা জানি একজনের জ্বর হয়ে মারা যায় আর একজনের বাইক অ্যাক্সিডেন্ট। তখন কিন্তু স্যার ম্যাডাম যারা ছিলেন তারা পুরো ব্যাপারটা এদেরকে জানায় যে জ্বর যে হয়েছিল তার বিভিন্ন ব্লাড টেস্ট আমরা করিয়েছি, বাড়িতে করানো হয়েছে, পুনে একটা ইনস্টিটিউট আছে সেইখানে পুনেতে আছে, সেখান থেকেও করানো হয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু জ্বর হওয়ার পেছনে যে কোনো এতটা জ্বর যে জ্বর নামছে না তার পেছনে কিন্তু কোনো রকম অস্বাভাবিকতা কোনো ধরা পড়েনি। সেই অবস্থাতেই হঠাৎ করে ওর টেম্পারেচার 108 ডিগ্রি উঠে গিয়ে ফারেনহাইট উঠে গিয়ে ও কিন্তু মারা যায়। আর আরেকটা যে ছেলে এখানে ছিল সেও নানা রকম প্রবলেম ফেস করেছে। ফেস করার পর সে থাকতে পারছিল না বেসিক্যালি এখানে, এত ভাবে তাকে ডিস্টার্ব করছিল এই দুটি ছেলে। হ্যাঁ, মৃত্যুর পরে যখন সামার ভ্যাকেশনে সে বাড়িতে গেছে সে কিন্তু বাইকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমরা এত পর্যন্ত কিন্তু আমরা জানি, আমিও উল্লেখ করেছি, সবাই শুনে নিয়েছেন। এবার আসি বাকি যারা ছিল ছেলেরা রুমেতে, তাদের সাথে অনেক ঘটনা ঘটেছে, তাই জন্যই কিন্তু আমরা ডিসিশন নিয়ে পুরো ফ্লোরটাকে বন্ধ করে দিই। কারণ আমরা চাই না যে স্টুডেন্টরা আসছে, তারা পড়াশোনা করবার জন্য আসছে, মানুষ হওয়ার জন্য আসছে, তাদের কোনো ক্ষতি হোক। তোমরা এমন ভুল কি করে করলে, এই ভুল আর ভবিষ্যতে তোমরা করো না। এবারে হলো কি, ওনারা যেটা জানিয়েছেন বাদ বাকি এই 3 জন মারা যাওয়ার পর যারা টিকে গেছিল ওখানে, বলছে স্টুডেন্টরা এসে বলতো মাঝরাত্রে দরজায় প্রচন্ড দুম 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 ঠক 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 আওয়াজ হতো। এরা বাচ্চা ছেলেরা ভাবতো হয়তো কেউ স্যার ম্যাডাম এসছেন বা কেউ কোনো কাজে ডাকছে বা কিছু। দরজা খুললে পর একটা দমকা ঝোড়ো হাওয়া যেন ঘরে ঢুকে যেত, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। বেরিয়ে এদিক দেখলো ওদিক দেখলো, দরজা বন্ধ করে নিয়ে যেই খুললো দেখতো ওই ছেলেটা যার মাথাটা ঘাড়ের উপর পিঠের উপর পড়ে রয়েছে সে ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই করে করে প্রচুর ছেলেরা অসুস্থ হয়ে যায়, তাদের পেরেন্টরা সমস্ত ছুটে আসেন এবং মানে বারান্দায় করিডোরে তারা বেরোতে পারতো না, যে মানে দেখতো ওরকম ঘাড় ভাঙা মাথা ফাটা সেই মূর্তি দাঁড়িয়ে আছে। এবারে এরা এদের পেরেন্টস এসে যখন কলেজ কর্তৃপক্ষকে ধরেছে তখন তারা বাধ্য হয়েছে ওটা বন্ধ করে দিয়ে বাইরে তাদেরকে শিফট করিয়ে দিতে রেন্টেড রুমে। এবারে এনাদের মধ্যে কিছু স্যার ম্যাডাম ছিলেন যারা কিন্তু ব্যাপারটা নিয়ে প্রচুর ভেবেছেন। পরে কিন্তু এনারা বুঝতে পেরেছেন যে ওই যে ছেলেটি যখন ওপর থেকে নিচে পড়ে গেছিল সে কিন্তু একটা নাম বলার চেষ্টা করেছিল, ঠিক আছে, একটা নাম বলার চেষ্টা করেছিল। সেই নামটা কিন্তু ওই 2 জন বন্ধুর মধ্যে একজনের নাম। এটা থেকেই কিন্তু স্যার ম্যাডামদের মনে সন্দেহ দানা বাঁধে যে তার মানে কি ওই ছেলেটা কি একে ধাক্কা দিয়েছিল কোনোভাবে। পরে এনারা আরো বিশদে গিয়ে কোনোভাবে এনাদের বিভিন্ন কি বলবো জানা পরিচিত এই সমস্ত জায়গা থেকে নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ভাবে তারা জানতে পারে
এই 3টে ছেলে মিলে একটি মেয়েকে ভালোবেসেছিল। 3টি ছেলে মিলে? 3টি ছেলেই একটি মেয়েকে ভালোবাসতো, এবং সেই মেয়েটি কিন্তু এই কলেজেরই তাদেরই সহপাঠী ছিল। আচ্ছা। কিন্তু এই রকম মানে যখন ওরা বসে আড্ডা মারছিল তখন কিন্তু ওকে কোনোভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, এটা হচ্ছে তাদের একটা মতামত, এর কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে? এরপরে যখন ফেলে দেওয়া হয় মানে এরা মানে বিভিন্ন রকম ভাবে ভাবতে থাকে কেন ওর নামই বললো, কেন এইরকম একটা যখন চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে তখন এরা কোনোভাবে বিভিন্ন ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদ করে টোরে জানতে পারে সেই মেয়েটির নাম। আচ্ছা। যখন এরা মেয়েটির সাথে যোগাযোগ করে, প্রথম ছেলেটির মৃত্যুর 3-4 মাসের মধ্যে বললাম আর 2জন মারা গেছে অলরেডি। যখন এদের মধ্যে এই স্ট্রাইকটা করে সবাই মিলে গিয়ে মেয়েটির সাথে যোগাযোগ করে তার বাড়িতে যোগাযোগ করে, দুর্ভাগ্য তখন কিন্তু মেয়েটা তার 2 দিন আগে মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এবারে তার বাবা মা বলে আমরা কিছু বুঝতে পারিনি, খালি বলতো আমরা কিছু জানতাম না কার সাথে প্রেম করে না করে, যেটা আজকাল হয়, বাবা মারা অনেক সময় বাবা মাকে হাইড করে যাওয়া হয় ব্যাপারগুলো। তা তখন ওনারা বলেন যে খালি বলতো যে আমাকে ও থাকতে দেবে না, আমাকে ও বিরক্ত করছে। আরে তোমরা দেখতে পাচ্ছ না ও সামনে এসে দাঁড়িয়ে আছে, দেখেছো মা ও কিভাবে বিভৎস ভাবে দাঁড়িয়ে আছে। ও নাকি ওই ছেলেগুলোকে প্রতিনিয়ত প্রতিটা মোমেন্টে দেখতে পেত, এবং একদিন কিন্তু ও আর না পেরে বললো আমরা কিছু জানি না, আমরা পুরো অন্ধকারে, আমাদের মেয়ে এরকম ভাবে মারা গেছে। তো এই তো ব্যাপার ঘটলো, মানে যেটা 3 জনে মিলে একটা মেয়েকে যে ভালোবাসার এই ঘটনাটা পরে তো জানাজানি হলো টুকটাক করে, এবং সেটা স্যারেরা মানে যখন এরা নিজেদের দোষ স্বীকার করলো তখনই তারা কোনোভাবে বোঝালেন, ঠিক আছে? এরপরে যে ছেলেটির মানে নাক দিয়ে রক্ত বেরিয়েছিল সেই ছেলেটি বাবা মা এসে তো তাকে বাড়িতে নিয়ে গেছিল, কিন্তু পড়াশোনার তো একটা ব্যাপার থাকে, একটা কোর্সের ব্যাপার থাকে, তা ফট করে তো ছাড়িয়ে দেওয়া হয় না। তা কিছুদিন বাড়ি থাকার পর ছেলেটির বাবা ছেলেটির মাকে বলেছিলেন যে এক কাজ করি, আমি তুমি চলো যাই, গিয়ে ওই ব্যাঙ্গালোরে ওই কলেজে আর ওকে হস্টেলে থাকতে হবে না, আমরা বাইরে একটা রেন্টে বাড়ি ভাড়া নেব, এবং একজন লোককে বলে দেবো যে এসে ওর টুকটাক কাজ রান্না বান্না এমন করে দিয়ে যাবে। আচ্ছা। তো সেটাই ঠিক হয়। ও বাবা, যেদিন ওর বাবা এই কথাটা বললো পরদিনই ওর মাকে বলছে আমি কোনো কথা শুনবো না, তোমাকে ওর সাথে যেতে হবে, ছেলেকে একা রাখা যাবে না। এই কথাগুলো কিন্তু ওই ভদ্রমহিলা সুস্মিতার দোকানে এসে বলেছে, ওই ছেলেটির সাথে এসে, ছেলেটার মন ভালো রাখতে মাঝে মধ্যে নিয়ে আসতো জোর করে। বলেছে যে ওর বাবা এক রাত্রের মধ্যে এমন কি দেখলো, কি বুঝলো। আমি কত করে বললাম যে বৃদ্ধা শাশুড়ি মা আমার রয়েছেন, তোমার অফিস রয়েছে, কি করে সব চলবে। বললো শাশুড়ি মা পর্যন্ত বললো না না একা রাখা যাবে না, তোমাকে যেতেই হবে। তারপর থেকে 1.5 বছর ওখানে ওরা ছিল, মা আর ছেলে ছিল। তারপরে ওরা 1.5 বছর ওখানে কাটাবার পর ওরা ফিরে যায়, কিন্তু সুস্মিতার যেটা বক্তব্য, ছেলেটার পুরোপুরি পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছিল। বলছে আমাকে বলেছে যে তুমি জানো না যে ছেলেটা এত প্রাণবন্ত, ছটপট করে বেড়াতো, এত কথা বলতো, সেই ছেলেটা একটা খোলসের মধ্যে নিজেকে যেন আটকে নিয়েছিল, কথাই বলতো না। ও আমায় বলেছে দেখো একটা মানুষের কোন একটা শক পেলে বা একটা আঘাত পেলে 6 মাস 1 বছর লাগে তার সুস্থ হতে, একদম। কিন্তু এর আর পার্সোনালিটি চেঞ্জ হলো না। ওর মাও আমায় এসে বলতো, আমিও লক্ষ্য করতাম। আর ওদের টিমের যে বাচ্চাগুলো ছিল একে এত চুপচাপ হয়ে যেতে দেখে এরাও কিন্তু কেমন যেন গুটিয়ে গেল, এদের মধ্যে কিন্তু সেই আর কোনো কিউরিওসিটি কিন্তু ছিল না। 1.5 বছর কমপ্লিট হওয়ার পর ওরা কিন্তু যার যার স্টেটে, বা ম্যাক্সিমাম তো ওয়েস্ট বেঙ্গলেরই ছেলে ছিল, সবাই কিন্তু ফেরত যায়। তো কৌস্তব, আজকে এই ঘটনাটা এই পর্যন্তই রাখলাম,
মানে আমি যেটা বুঝতে পারলাম দিদি, হ্যাঁ, মানে হ্যাঁ। এই ঘটনাটা একটা নৃশংস ঘটনা, মানে অবশ্যই। টাইপ অফ, আপনি বলতে পারেন যে এরকম টাইপের একটা ইনসিডেন্টের জন্য, এরকম একটা, আমি জানি না এটাকে ট্রায়াঙ্গেল বলবো কিনা, কারণ একটা মেয়েকে 3টে ছেলে এরকম ভাবে, আর মানে উঠতি বয়সের ব্যাপার। চতুষ্কোণ, এটা আমরা বলতে ত্রিকোণ প্রেম বলি, তো এটা চতুষ্কোণ প্রেম আমরা বলতে পারি, বুঝতে পারলে তো, 4জন কেন্দ্র করে। আর এটার জন্য একটা ছেলেকে এরকম ভাবে মেরেও দিল। মেরেও দিল, বুঝতে পারলে। আর দেখো, এখানে একটা কথা তোমায় বলি, হুম হুম যে প্রথম ছেলেটাকে যে এরা মেরে ফেললো 2 বন্ধু মিলে, হুম হুম পরবর্তী ছেলে দুটো বা মেয়েটা কিন্তু, এই মেয়েটাকে বাদ দিলেও পরবর্তী ছেলে দুটো কিন্তু রিভেঞ্জ নিয়ে নিল প্রথম ছেলেটা, হ্যাঁ, দুজন ছেলেকেই তো প্রায় জীবনটাই তো শেষ করে দিল। শেষ করে দিল, বুঝতে পারলে। মানে সত্যি কথা বলতে এরকম টাইপের ঘটনা, আপনি আগুনের ব্যাপারটাও যেটা বললেন, অদ্ভুত ঘটনা। মানে এইগুলো না অনেক ক্ষেত্রে কি হয় যে, আপনি বললেন অনেকে বলে যে শ্যাডো দেখা যায়, অনেকে বলে যে শুধু একটা ফিল করা যায়, এভাবে দেখা যায় না। হুম 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 এইগুলো তো বেসিক্যালি একটা ফ্রিকোয়েন্সি, এই হ্যাঁ। যে এনার্জির তো একটা ফ্রিকোয়েন্সি, অতৃপ্ত আত্মা তো একটা ফ্রিকোয়েন্সি আপনি বলতে পারেন। হুম 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 সেই ফ্রিকোয়েন্সিটা, আমাদের যে ব্রেন রয়েছে সেই ব্রেনের যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেটাকে অনেক ক্ষেত্রে ম্যানিপুলেট করতে পারে। একদম একদম। তো সেই ম্যানিপুলেশনের জন্যই আমার মনে হয় আমরা এরকম ভিশনস পাই যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে বা তার ঘাটটা ভাঙা, মানে ফিজিক্যাল বডিতে তো সে আসতে পারবে না। আচ্ছা ভাই, তোমাকে আমি এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। হুম দেখো, প্যারানর্মাল এক্সপার্ট আছেন অনেকে। হুম 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 আমি তো বললাম যে আমি বিভিন্ন চ্যানেলে যখন কাজ করেছি, আমি এই ধরনের স্টোরি গুলো শোনাতাম, বলতাম। তার মধ্যে অনেক ঘটনা দর্শকদের কাছে হয়তো সেটা স্টোরি ছিল, কিন্তু আমার কাছে ছিল ঘটনা। কারণ আমি তোমাকে আগেও বলেছি যে আমি চর্মচক্ষে অনেক ব্যাপার দেখেছি। হুম 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 আমি তুমি বললে বিশ্বাস করবে না, আমার থেকে হুম ম্যাক্সিমাম 1.5 হাত দূরে আমি এরম দেখেছি। কোন পুরো এন্টিটিকে? তার অবয়ব দেখেছি, পুরো তার অবয়ব দেখেছি। এবং তার সাথে ধরে নাও, সে আগে আগে আমি পিছন পিছন হেঁটেছি, ধরো 2-3 মিনিট। এটাও খুব ইন্টারেস্টিং লাগছে আমার। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে, আমি কিন্তু এই প্যারানর্মাল এক্সপার্ট একজনের কাছে আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। হুম 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 তার ব্যাপার হচ্ছে যে তার একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেন যে শরীর হিসাবে আমরা তো একটা অবয়ব দেখে একটা ছায়া দেখি, যেটা তুমি বললে, হুম একটা দেহ হিসাবে হুম এদেরকে দেখা যায় না, আচ্ছা আচ্ছা তিনি বলেছিলেন। তখন আমি তীব্র প্রোটেস্ট করে, যে আমি এমন এমন ঘটনা দেখেছি, ঘটনার সাক্ষী থেকেছি, সেখানে শুধু আমি দেখছি তা না, আমার সাথে যারা আছে তারা, আমি যা দেখছি তারাও তাই দেখছে। বুঝতে ঠিক আছে, এবার অনেকেই কিন্তু বলেছে, তো তোমার সাথে বেরোবো না গো, এমন কোথায় যে কি দেখবো বাবা, হুম হুম এরকম বলেছে। তা এটা কি? আপনি কি তাহলে বলতে চাইছেন, ওনাকে আমি প্রশ্ন করেছি, আপনি কি তাহলে বলতে চাইছেন আমি মিথ্যে বলছি? তখন উনি বলেছেন যে আপনি মিথ্যে বলছেন না, স্পিরিট যখন নিজে চায় হুম তখন কিন্তু সে আপনাকে দেখা দেবে, এবং সে চাইলে কিন্তু আপনি একটা অবয়বই তৈরি হচ্ছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে সেটা একটা মহিলা হেঁটে যাচ্ছে বা একটা পুরুষ হেঁটে যাচ্ছে, সেটা মনে হচ্ছে, কিন্তু সেটা স্পিরিটের চাওয়ার উপর নির্ভর করে, তার ম্যানিফেস্টেশনের উপর হ্যাঁ। নির্ভর করে। এটা কিন্তু ওই এক্সপার্ট যিনি, তিনি কিন্তু, তার নামটা আমি এখানে করছি না, তিনি কিন্তু আমাকে বলেছিলেন। এবার সাংঘাতিক দেখো, ঘটনা। আমি তো একজন গবেষক নই, হুম 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 আমি আমার ছোট্ট বুদ্ধি দ্বারা যেটা ফিল করেছি বা যেটা ভাবি, সেটাই তোমার সাথে মাত্র শেয়ার করলাম। মানে ইভেন আপনি আরেকটা যেটা বলছিলেন সেটাও আমার খুব জানার ইচ্ছে ছিল। সেটা হচ্ছে আপনার নিজের সাথে কিছু ঘটনা ঘটেছে সোফিয়া দি। হ্যাঁ, আজকে আপনি এই ঘটনাটা শেয়ার করলেন, কিউরিও ফাইটের আমাদের যারা পরিবারের সদস্য রয়েছে তারা যদি চান, তারা যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনার ওই যে পার্সোনাল যে ঘটনাটা, যেটা অ্যাকুরেটলি আপনার নিজের সাথে ঘটেছে,
সেটা আমরা কিউরিওফাইট ভাই আনবো। এখানে একটা কথা বলি, একটা ঘটনা নয়, ঘটনার সম্ভার বলতে পারো, বুঝতে পারলে? Okay. তো সেক্ষেত্রে তারা যদি চান, তারা যদি আমার বলা ঘটনা পছন্দ করেন, আর তোমরা যদি আমাকে সুযোগ দাও, Definitely. আমি একবার কেন বারবার আসবো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সোফিয়া দি, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এই আমাকে ঘটনাটা ডাকার শেয়ার করার জন্য। জন্য। হ্যাঁ, আর ভালো। ইভেন এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল। ইন্টারেস্টিং বলবো না, মানে দুঃখের একটা ঘটনা, মানে হ্যাঁ, দুঃখের, 4টে দুঃখের। জীবন এভাবে শেষ হয়ে গেল, মারাই গেল প্রায়। সবটাকে পান, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তাই। এটাই ছিল আজকের ঘটনা। আপনারা কি সোফিয়াদির আরও ঘটনা শুনতে চান? সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ঘটনাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আপনার পরিবারের সদস্যের সাথে এবং আপনার প্রিয়জনের সাথে। আপনিও কি জীবনে কখনো এরকম লাভ ট্রায়াঙ্গেল বা চতুষ্কোণও বলতে পারি তার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন? সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়, শুধুমাত্র কিউরিওফাইটে। এবং কৌস্তবের আড্ডার হরর পডকাস্টে যদি আপনারা এখনও শুনে না থাকেন তাহলে কি করছেন, অবশ্যই সেটা শুনে নিন। তাহলে চলুন দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও মারাত্মক হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।